আজকের গল্প অভিশপ্ত জমি। দর্শন নতুন চাকরি পেয়ে উড়িষ্যায় যায়। ওখানে ভুবনেশ্বরের কাছে একটি কমপ্লেক্সে অতি কম ভাড়ায় 2 বিএইচকে নেয়। এত কম ভাড়া হতে পারে দর্শন ভাবতেই পারেনি। ভাড়া নিয়ে ফ্ল্যাটে ঢোকার 2-3 দিন বাদে সে লক্ষ্য করে ওই কমপ্লেক্সে টোটাল 12খানা ফ্ল্যাট আছে, কিন্তু বাকি 11টাই ফাঁকা। শুধুমাত্র একটি ভর্তি আছে, আর সেটাই দর্শন নিয়েছে। ভাড়া নিয়ে ফ্ল্যাটে ঢোকার 2-3 দিন বাদে সে লক্ষ্য করে ওই কমপ্লেক্সে টোটাল 12খানা ফ্ল্যাট আছে, কিন্তু বাকি 11টাই ফাঁকা। শুধুমাত্র একটি ভর্তি আছে, আর সেটা দর্শন নিয়েছে। সে ভাবলো এরকম একটা জায়গায় ঘর খালি পড়ে আছে, তাও আবার এত কম ভাড়া যেখানে। দর্শন প্রথমে কিছু মাথা ঘামায় না। তার ফ্ল্যাট থেকে অফিসটা খুব একটা দূরে না, 10 মিনিট। ফ্ল্যাটে ঢুকে গুছিয়ে নিতে 4-5 দিন সময় লাগলো। তারপরে অফিসে জয়েন করলো। বেশ চলছিল, বাড়ি অফিস আর অফিস বাড়ি। মাঝে মাঝে একটু সময় পেলে ভুবনেশ্বর শহরটি একটু ঘুরে দেখা। এভাবে চললো মাস 2। আগের দিন একটু কাজের চাপের জন্য বেশ রাত হয় বাড়ি ফিরতে, তাই আজ আর সে অফিসে যাবে না। বাড়িতেই বসে অফিসের কাজ করবে বলে এসেছে। সকালে একটু উঠতে লেট হয়। ফ্রেশ হয়ে চা আর বিস্কিট খেতে খেতে একটু মোবাইল ঘাঁটছিল। হঠাৎ করে শুনতে পায় বাথরুমের শাওয়ারের জল পড়ার শব্দ। জল পড়ার শব্দ বাথরুমে পড়ছে মনে হচ্ছে, শাওয়ারে। কিন্তু আমি তো শাওয়ার চালাইনি। সে বাথরুমের সামনে গিয়ে বেশ ভালো করে শুনতে পায় শাওয়ারের জলের শব্দ। একটু অবাকই হয়। দরজা খুলে দেখে শাওয়ার বন্ধ, আর কোনো কলও খোলা নেই। সে এবার মনে মনে ভাবলো, সে কিন্তু পরিষ্কার শুনেছিল জল পড়ার শব্দ। এই ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। এখন আবার কি এলো? কারো তো আসার কথা নেই এখন। আসি আসি। গিয়ে দরজাটা খুলে দেখে কেউ নেই। দরজার দুপাশেই সে ভালো করে দেখে, কেউ কোথাও নেই। আর যদি কেউ দৌড়ে পালায়, ফাঁকা জায়গা, একটু আওয়াজ তো হবে। দর্শন কিছু বুঝে উঠতে পারছিল না। সে দরজা বন্ধ করে ভেতরে এসে চেয়ার টেনে ডাইনিং এ বসে। মোবাইলটা নিয়ে কাউকে একটা ফোন করতে যাবে। এমন সময় পাশের ঘর থেকে একটা আওয়াজ এসে চমকে ওঠে। পাশের ঘরে কি যেন একটা চেয়ার টেনে টেনে নিয়ে যাচ্ছে। কে কে হবে? উত্তর দিচ্ছেন না কেন? কে? কিন্তু দরজা তো বন্ধ ছিল, কেউ আসবেই বা কি করে? সে উঠে পাশের ঘরে যেতে যাবে, ঠিক সেই সময় কে এই ঘরে? এবার সে আবছা ভাবে বুঝতে পারে যে তার পেছন থেকে কে যেন হেঁটে যাচ্ছে। কিন্তু ভয়ে সে মাথা ঘুরিয়ে দেখছে না।
ছায়াটা আস্তে আস্তে একদম তার ঘাড়ের কাছে এসে দর্শন ভয় চিৎকার করে পেছনে তাকালে কাউকে দেখতে পায় না। বেলা তখন 1:05। সে এবার খুব ভয় পেয়েছে। মনে মনে ভাবছে নিচে বেরিয়ে গিয়ে কাউকে ডেকে আনবে না কাউকে ফোন করে ডাকবে। এই ভাবতে ভাবতে ফোনটা হাতে তোলে। তার এক অফিস কলিগকে ফোন করতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ করে সামনের ওয়ালে লাগানো টিভিটা নিজে থেকে অন হয়ে যায়। হানাবাড়ি নাচ কাজ চ্যানেল নিজে থেকে পাল্টাতে থাকে। পর পর চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা চ্যানেলে এসে দাঁড়ায়। সে দেখতে পায় নিজেকে টিভির মধ্যে দাঁড়িয়ে আছে মোবাইল হাতে নিয়ে, যেমন সে বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। দর্শন এক দৃষ্টে টিভিতে দিকে তাকিয়ে থাকে। সে টিভির মধ্যে দেখতে পায় তার পেছন থেকে একটি মেয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু বাইরে যখন সে পেছন ফিরে তাকায় কাউকে দেখতে পায় না। আবার টিভির মধ্যে দেখতে পায় মেয়েটি একদম তার পেছনে এসে দাঁড়িয়েছে। এবার আর সে ঘুরে দেখার মতো সাহস পেল না। টিভির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। মেয়েটি অদ্ভুত একটা ভয়ঙ্কর চিৎকার করে। দর্শন ভয়ে গিয়ে চেয়ারে বসে পড়ে। কে 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 কি চান আপনি? ঘরের সমস্ত আলো হঠাৎ করে জ্বলছে আর নিচ্ছে। দর্শনের গলা শুকিয়ে আসছে। সে উঠে দরজা খুলে বেরিয়ে যাবে, সেই শক্তিটুকু সে অর্জন করতে পারছে না। এবার সে যেই চেয়ারে বসেছিল সেটা ও সমেত শুনতে লাগলো। কে যেন দুটো হাত দিয়ে চেয়ারের হাতলের সাথে চেপে ধরে আছে তাকে। সে এবারে প্রাণপণে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পেল না। তবে হাসিটা ক্রমশ বেড়েই চলেছে। সে জোরে জোরে ঠাকুরের নাম করতে থাকলো। কিছুক্ষণ বাদে সব চুপ, কেউ কোথাও নেই। দর্শন মাথা ঘুরিয়ে চারপাশ দেখল। এবার সে সাহস করে উঠে বাইরে যেতে যাবে, এমন সময় ঘরের কাঁচের জানলার কাঁচগুলো একটা একটা করে ভাঙতে শুরু করল। আবার আগের মতো চলছে নিচ্ছে। দর্শন কোনো রকম ভাবে দরজা খুলে সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। গেটের সামনে একজন সিকিউরিটি বসে আছে। আমাকে দিয়ে সব বলে। সিকিউরিটি দর্শনের সাথে ঘরে এসে দেখে কিচ্ছু হয় না। একদম টিপটপ ঘর আছে যেমনটি আগে ছিল। সিকিউরিটি কিছু না বলে বলল, এত কাজের চাপ নেবেন না, ঘুমানোরও তো দরকার নাকি, একটু ভালো করে বিশ্রাম নিয়ে দেখবেন সব ঠিক হয়ে যাবে। দর্শন আর কিছু বলতে পারল না। একটু আগে এই ঘরে ওর সাথে যা হয়েছিল সব মিথ্যা হয়ে গেল। কাঁচগুলো যে ভাঙলো সেগুলো এত তাড়াতাড়ি কি করে সব ঠিক হয়ে গেল সে কিছু মেলাতে পারছিল না। সিকিউরিটিকে বসিয়ে রেখেই সে তৈরি হয় আর সিকিউরিটির সাথে বেরিয়ে যায়। অফিসের এক কলিগের বাড়ি গিয়ে
সকালের সমস্ত ঘটনা বলে। কলিগের বাড়িটি দর্শনের ফ্ল্যাট থেকে বেশি দূরে ছিল না। কলিগ পুরো ঘটনাটা শুনছিল। এমন সময় পাশের ঘর থেকে কলিগের বাবা আসে। বাবা, একটু মনে করুন, একটা কথা বলুন। যদি ওই ফ্ল্যাটটা ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? এত কমে আমি আর এখানে ফ্ল্যাট পাবো না? বলে কিন্তু কিন্তু কি কাকু? তোমাকে বলাটা ঠিক হবে কিনা ভাবছি। বলুন বলুন না কাকু। আসলে জায়গাটা মানে জমিটা খুবই শক্ত। মানে? হ্যাঁ, আসলে ওই জায়গাটা ছিল একটা পুকুর। ওটাকে বুঝিয়ে ফ্ল্যাট করা হয়েছে। পুকুরটি ছিল একটা ভদ্রলোকের। ভদ্রলোক তার নাতনিকে নিয়ে ওখানে একটা ছোট্ট ঘরে থাকতো। জমিটা নেবার জন্য একদিন কয়েকজন মিলে নাতনিকে মেরে ফেলে পুকুরে ডুবিয়ে দেয় আর পুলিশকে পয়সা খাইয়ে সুইসাইড প্রমাণ করে। এই শোকে দাদুও কিছুদিন বাদে মারা যায়। তার মারা যাবার পরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে ওই জমিতে। পুকুরটি যারা বোঝাচ্ছিল তাদের মধ্যে সবাই একদিন অপঘাতে মারা যায়। তারপর বিল্ডিংটা যখন তৈরি হচ্ছিল তখন একজন ভাড়া ভেঙে পড়ে মৃত্যু হয়। আস্তে আস্তে প্রচার হয়ে যায় যে দাদু আর নাতনির অভিশাপে এমন হচ্ছে। তাই তো এখনো ফ্ল্যাটগুলো বিক্রি হয়নি। শুনেছি প্রমোটারেরও হঠাৎ একদিন প্যারালাইসিস হয়ে যায়। এখন আর চলাফেরা কথাবার্তাও বলতে পারে না। আমি আমি তো এগুলো কিছুই জানি না কাকু। তুমি জানবে কি করে? তুমি তার এখানকার নও। যা, যখন ও বাড়ি থেকে ভালোই ভালো বেরিয়ে আসতে পেরেছ তখন আর ওই বাড়ি থেকে লাভ নেই। তুমি বরং নতুন বাড়ি খোঁজো। আর যতক্ষণ না পাও আমাদের এখানেই থেকোখানে। দর্শন ওনার কথা শুনল। কিছুদিনের মধ্যেই একটু বেশি রেন্টে ঘর পেল। এখন সে ভালো আছে।